আচ্ছা, আজ পড়াবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, নেক্সটে চলে গেলাম। পর্যাবৃত্ত গতি। এখন প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে লেকচার 1 পর্যাবৃত্ত গতির। প্রথমে আমরা দেখব হচ্ছে পিরিয়ডিক অসিলেশন মোশন, ইন্ট্রোডাকশন অফ সিম্পল হারমোনিক মোশন। বুঝা গেছে? তাহলে এই যে সরল সন্ধিত গতির সত্যগুলো কি কি, এগুলো আমরা দেখব। ঠিক আছে, এখন হচ্ছে পিরিয়ডিক মোশন, পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে, এখানে দেখো ভাই পর্যাবৃত্ত গতি কি সংজ্ঞার আগে আমি হচ্ছে তোমাদের কয়েকটা এক্সাম্পল দেখাই। ঠিক আছে, পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। কারণ পর্যাবৃত্ত গতি হচ্ছে একই সময় পর পর এই জিনিসটা ঘটবে। এমনি সিম্পলে বলে গেলে সংজ্ঞা দেখাচ্ছে না কিন্তু। ঠিক আছে, একই সময় পর পর, সময় পর পর, বুঝা গেছে, এই অবস্থাটি ঘটবে। পর্যাবৃত্তর গতির প্রথম শর্ত, যে অবস্থায় হোক একটা ঘূর্ণায়মান বস্তু যদি হয় বা যেরকমই হোক, পর্যাবৃত্ত গতি বিভিন্ন ধরনের হতে পারে। ধরলাম পর্যাবৃত্ত গতি, মনে করো বৃত্তাকার গতি একটা, এই মনে করো একই সময় পর পর, একই সময় পর পর একটা নির্দিষ্ট অবস্থানে একই দিক থেকে একই সময় পর পর অতিক্রম করতেছে, এরকম কাহিনী যদি কোথাও ঘটে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। একই সময় পর পর একই অবস্থান, একই রকম ঘটনা ঘটা, ঘটনা ঘটা, এরকম আর কি পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা আপনি কি বোঝালেন, একটু তোমাদের দেখাই। মনে করো তুমি হচ্ছে একবার জাম দিয়ে 1-2 সেকেন্ড পর পর একবার ওয়ালে উঠতেছো, আরেকবার ওয়ালে নামতেছো, আরেকবার ওয়ালে উঠতেছো, আরেকবার ওয়ালে নামতেছো, এরকম করতেছো, এটা পর্যাবৃত্ত গতি হবে। ধরো মনে করো এটা ওয়ালের হাইট সাপোজ, আর টাইম চলতেছে এদিকে টাইম। ঠিক আছে, সেটা ভালো হলো না, এদিকে দিলাম মনে করো হচ্ছে টাইম, এরকম একটা দাগ দিলাম। এই তাহলে কেমন কাহিনী একটু যদি তোমাদের দেখায়। এখন দেখো, মনে করো এটা হাইট, উচ্চতা, উচ্চতা। ঠিক আছে, তো তুমি কি করতেছো, এদিকে দেখো তো ভাই, এই মনে করো হাইটে উঠতেছো 2 সেকেন্ড পর পর। ঠিক আছে, 2 সেকেন্ডে হাইটে উঠলা মনে করো, আবার কি করলা, 2 সেকেন্ডে মনে করো নামলা। তাহলে প্রথম থেকে যদি টাইম কাউন্ট করা শুরু করি এখান থেকে 0 থেকে, 2 সেকেন্ডে উঠলা, 2 সেকেন্ডে নামলা, মানে এখানে কয় সেকেন্ড হবে, 4 সেকেন্ড। আবার তুমি 2 সেকেন্ডে উপরে উঠলা, এই জায়গায় 2 সেকেন্ডে উপরে উঠলা, তাহলে 4 আর 2 কত হবে, 6 সেকেন্ড। আবার তুমি কি করলা, নিচে নামলা 2 সেকেন্ডে, আর এটা হলো কত, 8 সেকেন্ড। 6-এর সাথে 2 যোগ করলে এরকম কাহিনী মনে করো চলতেই আছে, একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে, একই সময় পর এবার একই জিনিসের পুনরাবৃত্তি ঘটতেছে। 2 সেকেন্ড পর পর তুমি উপরে উঠতেছো, 2 সেকেন্ড পর পর তুমি নিচে নামতেছো। ঠিক আছে, এরকম কাহিনী হতে পারে। এরকম যদি হয় সেটা কি হচ্ছে বলতো ভাই, পর্যাবৃত্ত কি বলতো ভাই, গতি। ঠিক আছে, তো পর্যাবৃত্ত গতির সংজ্ঞাতে আমরা একটু লিখি যে পর্যাবৃত্ত সঙ্গীর মানে সংজ্ঞাটা কি হবে, একই সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করলে, ঠিক আছে, বা এরকম কাহিনী ঘটতে থাকলে সেটা কি হবে বলতো ভাই, পর্যাবৃত্ত গতি হবে। ঠিক আছে, এখন পর্যাবৃত্ত গতির মধ্যে পর্যাবৃত্ত গতি আমরা বিভিন্ন ধরনের হয়, বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, বিভিন্ন ধরনের গতি হয়। ঠিক আছে, তো গতিগুলো আমরা দেখব যে পর্যাবৃত্ত গতি কি, একটু ভালো করে আর বুঝতে হবে কিন্তু। এই জায়গায় কিন্তু পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি আছে, আর একটা আছে বৃত্তাকার গতি। এগুলা পার্থক্যটা তোমাকে বুঝতে হবে, ছেলেবেলা অনেক সময় বুঝতে পারে না এগুলা, যে ভাই এগুলোর মধ্যে পার্থক্যটা কোথায়, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কি বলে দেখালাম পর্যাবৃত্ত গতি, তাহলে কি বললাম, বুঝা গেছে, কোনো বস্তুকণা যদি আর গতিপথের একটা নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে কি বলতো ভাই, একটা নির্দিষ্ট বিন্দুকে যদি অতিক্রম করে সেটাই হবে পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি অনেক ধরনের আছে, তাহলে কি হচ্ছে পর্যাবৃত্ত গতি, এখন আমরা এই যে নিচের সংজ্ঞা লিখি, পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, তাহলে পর্যাবৃত্ত গতি লাগো, পর্যাবৃত্ত গতি, যদি কোনো বস্তুকণা, যদি কোনো বস্তুকণা এর গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে, একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর, একটি নির্দিষ্ট সময় পর পর
একই দিক থেকে অতিক্রম করে, ঠিক আছে? তাহলে যদি কোনো বস্তু কণা এর গতিপথের একটি নির্দিষ্ট, বুঝা গেছে? তাহলে কি হলো, যদি কোনো বস্তু কণা এর গতিপথের একটি নির্দিষ্ট, ভাই এটা হবে, আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে, যদি কোনো বস্তু কণা এর গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে হবে, নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। তো গতি বলে। এখন প্রশ্ন হচ্ছে পর্যায়বৃত্ত গতি আবার কয় ধরনের, উদাহরণ বলি। পর্যায়বৃত্ত গতি একটু বলি। এই পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, সরল রৈখিক বা আরো জটিল হতে পারে। তাহলে পর্যায়বৃত্তর গতির পথ, পর্যাবৃত্ত গতিপথ, তাহলে পর্যায়বৃত্ত গতিপথ কেমন হতে পারে? ঠিক আছে, পর্যাবৃত্ত গতিপথ একটা হতে পারে হচ্ছে কি বলতো ভাই, বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে। এই সবুজ শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। দেখো, পর্যাবৃত্ত গতির পথ হতে পারে বৃত্তাকার হতে পারে, বৃত্তাকার হলে তাকে বলে সার্কুলার মোশন বা বৃত্তাকার গতি। উপবৃত্তাকার হতে পারে, ঠিক আছে, সরল রৈখিক হতে পারে, অধিবৃত্তাকার হতে পারে, সরল রৈখিক বা আরো জটিল হতে পারে, আরো জটিল হতে পারে, ঠিক আছে? তাহলে এখন পর্যাবৃত্ত গতি এরকম হতে পারে আর কি। তো আমরা একে একে দেখবো যে পর্যাবৃত্ত গতি আসলে কেমন, কাহিনীটা কি ঘটে, ঠিক আছে? বোঝা গেল? তোলা হয়েছে সবার? পরের পেজে চলে গেলাম। এখন লাগো বৃত্তাকার গতি। লাগো ভাই সবাই, বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন। পর্যাবৃত্ত গতির এক বৃত্তাকার গতি দেখতেছে এখন, বৃত্তাকার গতি বা ইংলিশে বলা হয় সার্কুলার মোশন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে বৃত্তাকার গতি মানে বোঝোই তো ভাই, বৃত্ত কি একটু তোমাদের যদি দেখায় সাইডে, এই তো বৃত্ত, ধরে নাও, একজ্যাক্ট আমার হয়নি দাগানা, কিন্তু ধরে নাও এটা বৃত্ত। কি হবে, এই বৃত্তের এই একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম, এই ধরো টি সময় পর পর টাইম কাল ধরলাম, মনে করো 5 সেকেন্ড। কি করতেছে এই কণা, এই দিক দিয়ে ঘুরতেছে, মনে করো এই বৃত্তাকার পথে ঘুরতেছে। বৃত্তাকার পথে ঘোরার সময় এই বিন্দুকে 5 সেকেন্ড পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে। ভাই এরকম হচ্ছে না যে একবার এই দিক দিয়ে যাচ্ছে একবার এই দিক দিয়ে আসতেছে। প্রশ্ন হচ্ছে এরকম হতে হবে, একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করা লাগবে, এভাবেই যেতে হবে, এভাবে যাওয়া যাবে না যে একবার এই দিকে যাচ্ছে একবার এই দিকে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে বৃত্তাকার গতি এখন এইদিকে দেখো তো ভাই, এই যে একটা এই বিন্দু, এটা একটা দাগ দিয়ে দিলাম, এই বিন্দুকে কি করতেছে 5 সেকেন্ড পর পরই কি করতেছে, এই বিন্দুকে একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতেছে বৃত্তাকার পথে। কি পথে? বৃত্তাকার পথে যদি এরকম অতিক্রম করে তাকে বৃত্তাকার গতি বলা হয়। আর একবার অতিক্রম করতে যেটা সময় লাগে তাকে পর্যায়কাল বলা হয়, সেটা বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে একই সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে, তাহলে দেখো এখানে সংখ্যা লিখি, একই সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করলে, তুলে নাও ভাই তুলো, অতিক্রম করলে যদি পথটা বৃত্তাকার হয়,
যদি পথটা বৃত্তাকার হয়, তবে তাকে বৃত্তাকার গতি বলে। ঠিক আছে, তবে তাকে বৃত্তাকার গতি বলে। আর প্রশ্ন হচ্ছে একই সময় পর পর, যেটা বোঝালাম এইদিকে দেখো, একই সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু, সেটা কি বলেছি বলো তো ভাই? এ বিন্দু। হ্যাঁ, একই দিক থেকে, যেরকম একই দিক থেকে কি করতেছে, অতিক্রম করতেছে এভাবে 5 সেকেন্ড পর পর, আবার 5 সেকেন্ড পর পর, আবার 5 সেকেন্ড পর পর, আবার 5 সেকেন্ড মনে করো পর পর। ধরে নাও পথটা যদি বৃত্তাকার হয়, মনে করো বৃত্তের আকারে করতেছে, এরকম করে করেনি যে এইভাবে যায়, এরকম করে করতেছে, বৃত্তের আকারে করলে তাকে বৃত্তাকার গতি বলে। এবং প্রশ্ন হচ্ছে যে ভাই এই বৃত্তাকার গতি পর্যায়বৃত্ত গতি হলো কিভাবে? ভাই পর্যায়বৃত্ত গতির সত্য ছিল গতিপথ যেরকমই হোক, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর যদি একই দিক থেকে ওই বিন্দুকে অতিক্রম করে, সেটাই হবে পর্যাবৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতির যদি পথটাই বৃত্তের মতো আকারে হয়ে যায়, সেই পর্যায়বৃত্ত গতিকে আমরা বলতে পারি হচ্ছে কি বলতো, বৃত্তাকার গতি। এখন এখান থেকে একটা হচ্ছে তোমাকে ডিসিশন নিতে পারি, সকল বৃত্তাকার গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার গতি নয়। কেন? সকল পর্যায়বৃত্ত গতি বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, আবার এই যে এরকম হতে পারে, বুঝে গেছে? বিভিন্ন ধরনের সরলরৈখিক হতে পারে, এভাবে যাবে, এভাবে আসবে, এভাবে যাবে। এই যে পর্যায়বৃত্ত গতি এভাবে হতে পারে, সরলরৈখিক হতে পারে, আবার এরকম হতে পারে। কিন্তু যে পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার আকারে ঘুরবে, বৃত্তের আকারে ঘুরবে, একই সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে, সেই পর্যায়বৃত্ত গতিকে বলা হয় বৃত্তাকার গতি। মনে থাকবে? তাহলে কি সকল বৃত্তাকার গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার গতি নয়। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে বৃত্তাকার গতি গেল, তাহলে স্পন্দন গতি কি? নিচে আমরা লিখি স্পন্দন, লাগো। এবার আমরা দেখবো হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি, ঠিক আছে। এটা ভালো করে একটু দেখবা, আমি ডিফারেন্টটা বলে দিচ্ছি। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় অন্যদিকে এভাবে যদি চলতে থাকে, তাকে স্পন্দন গতি বলে। আমি এই যে এখানে একটু দাগাচ্ছি, একটু দেখো। এক্সাম্পল দেওয়ার আগে আমি দাগায় দেখাচ্ছি আসলে স্পন্দন গতি কেমন। এরকম নিলাম, মনে করো এইদিকে দিলাম আর কি, ঠিক আছে। এই যে গতি দেখো, পর্যায়কালের অর্ধেক সময় একটা দিকে আর বাকি অর্ধেক সময় অন্যদিকে, পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে, এভাবে যদি চলতে থাকে, এটাকে বলা হয় হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এই প্লাসের দিকে এক সময়, মাইনাসের দিকে এক সময়, প্লাসের দিকে এক সময়, মাইনাসের দিকে এক সময়, ঠিক আছে। তাহলে এখন আমরা সংজ্ঞা লিখি, দেখো ভাই, এই উপরেরটা ছিল কিন্তু বৃত্তাকার গতি, এরকম ছিল না যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে। কিন্তু এখানে দেখো বৃত্তকে যেটা ভাগ করলে যেটা হয়, বৃত্তকে যদি অর্ধেক ভাগে ভাগ করো, এই স্পন্দন গতিতে কি ঘটবে দেখো, এই যে উপরে দেখো, উপরে ভাই, উপরে এই যে লাল দাগ দিলাম, এটা আর এই যে এইটা মিলে একটা হবে পর্যায় হবে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা তুমি যদি মিলাও একটা বৃত্তের মতো তৈরি হবে, একটা পর্যায় সম্পূর্ণ হবে। এই পর্যায়ে দেখো অর্ধেক সময় একদিকে মানে উপরের দিকে ওয়াই এদিকে ধরলাম, আর এদিকে এক্স ধরলাম, মনে করো ওয়াই এর দিকে মানে প্লাসের দিকে, আর বাকি অর্ধেক সময় মাইনাসের দিকে। এই পর্যন্তকে বলা হয় একটা পর্যায়কাল টি, ঠিক আছে। এটাকে বলা হয় টি, মনে করো 5 সেকেন্ড, 5 সেকেন্ডে এখানে আসলো। আবার কি করবে, আরো 5 সেকেন্ড পর এদিকে যাবো, দেখো তো আরো মনে করো 5 সেকেন্ড পর এইখানে আসবে, এটা একটা পর্যায়, ঠিক আছে। এটা একটা মনে করো পর্যায় 5 সেকেন্ড, এখানে হচ্ছে 5 সেকেন্ড আর এখানে হচ্ছে 10 সেকেন্ড, এর একটা পর্যায়। অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে আর বাকি অর্ধেক সময় অপোজিট দিকে থাকবে, সেটাই হচ্ছে স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতির যদি সংজ্ঞা আসে, এই অবশ্যই স্পন্দন গতি কিন্তু একটা পর্যায়বৃত্ত গতি। ভাই পর্যায়বৃত্ত গতি হচ্ছে, গতির মধ্যে অনেক ধরনের গতি আছে, কি বলে পড়ালাম, পর্যায়বৃত্ত গতির মধ্যে বৃত্তাকার গতি, ঠিক আছে। যদি পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো কোণার যদি পথ বৃত্তাকার হয়, সেটাই হয়ে যাবে বৃত্তাকার গতি। সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু কণার গতি যদি বৃত্তাকার হয়, সেটা হচ্ছে বৃত্তাকার গতি, এটাই সবচেয়ে সহজ। আমি যেটা লিখেছি অনেক বড় আর কি। স্পন্দন গতি কি, কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কণার পর্যায়কালের যে এই দুইটা মিলে পর্যায়কাল, তাহলে এই পর্যায়কালের অর্ধেক সময় মানে কি বলতো ভাই,
এখান থেকে এখানে যদি টি সময় হয় তাহলে পর্যায়কালের অর্ধেক সময় মানে এই পর্যন্ত কত সময়, এই পর্যন্ত টি ডিভাইডেড বাই 2। আবার এই পর্যন্ত কত সময়, এই যে সবুজ দাগ দিছি এটা হচ্ছে টি ডিভাইডেড বাই 2, দুইটা মেলা হচ্ছে টি হবে। পর্যায়কালের অর্ধেক সময় দেখো উপরে উঠেছে আর বাকি অর্ধেক সময় নিচে নামছে, ঠিক আছে। তাহলে পর্যায়বৃত্ত কোনো গতিসম্পন্ন বস্তুকণা পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় পর্যায়কালের বিপরীত দিকে যদি থাকে, এভাবে যদি কোনো বস্তুকণা চলতে থাকে তাকে বলা হয় স্পন্দন গতি। আর প্রশ্ন হচ্ছে সকল স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি না। যেমন এই যে উপরেরটাও কিন্তু পর্যায়বৃত্ত গতির মধ্যেই ছিল, বাট উপরেরটা কিন্তু স্পন্দন গতি হতে পারেনি, কিন্তু নিচেরটা হচ্ছে স্পন্দন গতি। বুঝাতে পারছি? এই একজ্যাক্ট বুঝতে হবে, পরীক্ষায় যায় এগুলো মনে থাকবে না কিন্তু, খালি যদি মুখস্থ করে যাও। তাহলে সংজ্ঞা লেখি, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা যদি, লাগো সবুজ কয়জন আছে? ওই 7-8 জন। ও তিমা আছে? পর্যাবৃত্ত নাই ভাইয়া। গতিসম্পন্ন কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় এই পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় এই পর্যায়কাল মনে করো যদি কোনো কণার হয় পর্যায়কাল ধরে নাও 5 সেকেন্ড, তাহলে এই পর্যায়কালের অর্ধেক সময় কত হবে ভাই বলো তো? এটা 2.5 সেকেন্ড, আর এটা কত হবে বলো তো? 2.5 সেকেন্ড। পর্যায়কাল যদি 5 সেকেন্ড হয় তাহলে এই যে পর্যায়কালের অর্ধেক 2.5 সেকেন্ড, এটা 2.5 সেকেন্ড। তাহলে এটাই বলা হয়েছে সংজ্ঞাতে। দেখো, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় কি হবে, তার বিপরীত দিকে চলে আসে, বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে, ঠিক আছে, নিচে হয়ে গেল, নিচে নিয়ে গেলাম, তার বিপরীত দিকে চলে। তবে তার গতিকে স্পন্দন গতি বলা হয়। স্পন্দন গতি বলা হয়। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে স্পন্দন গতি কি একটু যদি তোমাদের দেখায় উদাহরণ দিয়ে, এটা ঠিক আছে, স্পন্দন গতির উদাহরণ। অর্ধেক সময় এই তুমি যদি দড়ি নাও, একটা দড়ি, বুঝছো, এটা রসা দড়ি নিয়ে যদি এক প্রান্ত বাঁধা দেয়, তুমি একবার হাত এরকম করে একবার উপরে নিয়ে যাও একবার নিচে নিয়ে যাও, ওই দড়িতে কি এরকম সৃষ্টি হবে না? যে উপরে যেটা দেখালাম এই জিনিসটা সৃষ্টি হবে না? একটা দড়ি না বাসায় যা দেখবা, লম্বা দড়ি দিয়ে এভাবে করবা, দড়িতে হাত উপরে দিয়ে একবার নিচে করবা আর কি, তাহলে এরকম দেখবা দোল সৃষ্টি হবে। অথবা পুকুরে ঢিল মারিস, পুকুরে ঢিল মারলে দেখবা ওই যে ঢেউ সৃষ্টি হয়, ঠিক ওটাই হচ্ছে স্পন্দন গতি। বুঝা গেছে? সরল দোলকের গতি, একটা সরল দোলক যদি উপরে দিয়ে একটা সুতাতে যদি একটা বব দিয়ে এভাবে টাইনা ছেড়ে দাও, তাহলে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় অন্যদিকে যাবে, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় অন্যদিকে যাবে। যে সরল দোলক মনে করে নিলা, এটা এদিকে যদি টাইনা ছেড়ে দাও, এই যাবে করবে কি জানো, অর্ধেক সময় এই দিকে যাবে, আর বাকি অর্ধেক সময় এই যে নীল কালি দিলাম এইদিকে যাবে। অর্ধেক সময় যাবে এই দিকে, এখানে যা থামে যাবে, বাকি অর্ধেক সময় অন্যদিকে যাবে। এরকম যদি হয়, সেগুলো যত কাহিনী ঘটবে পৃথিবীতে দেখবা সবই হচ্ছে স্পন্দন গতি। তাহলে সরল দোলকের গতি, এগুলো কিন্তু এমসিকিউ আসে, সরল দোলকের গতি, ঠিক আছে। গিটারের তারের গতি, গিটারের তারের গতি, তারের গতি, শব্দ সঞ্চালনের সময় বায়ুর কণা যে স্পন্দিত হয় না,
সংকোচন প্রসারণ, ওটা হচ্ছে স্পন্দন গতি, ঠিক আছে? অথবা পুকুরে ঢিল মারলা, সেটা হচ্ছে স্পন্দন গতি। বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম? এই স্পন্দন গতি একটা পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতির একটা পার্ট হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি থেকে আসলো স্পন্দন গতি। স্পন্দন গতি, সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি। সকল স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। কারণ স্পন্দন হতে হলে সেই পর্যায়বৃত্ত গতির অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় অন্যদিকে থাকতেই হবে, না হলে ওই পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি হতে পারবে না। ক্লিয়ার ভাই? এটা থিওরি স্পন্দন গতির। এটা কি বুঝলা? তাহলে কি লিখতে পারি বলো তো? সকল স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। সকল স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি হতে পারবে না। কেননা পর্যায়বৃত্ত গতি আছে বৃত্তাকার, উপরেই দেখালাম বৃত্তাকার আছে, উপবৃত্তাকার আছে। এই যে এটা কি বলে দেখালাম, এটা কি বলো তো ভাই? স্পন্দন গতি। গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে হবে। এই পর্যায়বৃত্ত গতির মধ্যে আরো অনেক আছে, বৃত্তাকার গতি আছে, তারপর কি আছে পর্যায়বৃত্ত গতির মধ্যে? স্পন্দন গতি আছে, তারপরে আছে এই পর্যায়বৃত্তাকার গতি হচ্ছে সরল রৈখিক হয়, সিম্পল হারমোনিক মোশন, একটু পরে আসতেছি, সরল রৈখিক হয়। এখন প্রশ্ন হচ্ছে এতগুলো হয় পর্যায়বৃত্ত গতি সবই মনে করো, কিন্তু পর্যায়বৃত্তের মধ্যে হচ্ছে স্পন্দন একটা আলাদা বৈশিষ্ট্য। এই জন্যে সকল স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি যেমন এই যে পর্যায়বৃত্ত বৃত্তাকারও তো পর্যায়বৃত্ত হয়, কিন্তু এটা স্পন্দন হতে পারবে না। মনে থাকবে? এই তোমরা কি বুঝিছো? আচ্ছা, যদি বুঝে থাকো পরের পেজে গেলাম, পর্যাবৃত্ত গতিই পড়াচ্ছি, হয়েছে? এখন তোমাদের এটা কি করলাম, এদিকে দেখো, একটা বাসায় কি কাজ করবো, এদিকে দেখো, এরকম মনে করো একটা পাত্র নিলা, এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে তুমি একটা মার্বেল নিলা, মনে করো এই জায়গায় একটা মার্বেল, একটা হাঁড়ি নিলাম মনে করো। মার্বেল রেখা যদি তুমি ভাই এই পাত্র এইদিকে আর এইদিকে যদি ঝাঁকাও, তাহলে কি হবে? এই মার্বেলের গতি কি হবে বলো? একবার এই মার্বেল এইদিকে উঠবে, একবার এই সামনে আসে, আবার কোথায় উঠবে? এখানে যাবে, এখানে যাবে, যায় আবার এইদিকে ফিরে আসে, আবার এদিকে যাবে, এভাবে যাতেই থাকবে এই মার্বেল এখানে নিচে, ঠিক আছে? তো কি হবে দেখো, এখন প্রশ্ন হচ্ছে এই যে এই মার্বেল যখন এইদিকে যাবে তখন কি কাজ করবে জানো? একে টানা ধরবে কোন দিকে? ফোর্স প্রয়োগ করবে এইদিকে, বলবে যে এদিকে যাওয়া যাবে না, ফোর্স প্রয়োগ করবে উল্টা দিকে, যাতে 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 এই জায়গায় মার্বেল মনে করো থেমে যাবে। থেমে যাওয়ার পর আবার কি হবে? আবার পিছনের দিকে যখন আসা শুরু করবে, এইদিকে আসা শুরু করবে, তখন কি হবে? বলটা লাগবে হচ্ছে, তখন কিন্তু আবার বলটা লাগবে পিছনের দিকে, মানে সরণের বিপরীতে অলওয়েজ ফোর্স কাজ করবে পর্যাবৃত্ত গতি যদি হয়, বা এরকম যদি হয় স্পন্দন গতি, বা ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এদিকে দেখো, আবার সরল দোলক যদি দাগাও, একটা দেখায় এরকম সরল দোলক, মনে করো এটা এই পজিশনে আছে, এখন পজিশন হচ্ছে মনে করো এতে আছে, এরকম জায়গায়, তখন এটা কি করবে? চেষ্টা করবে যে আমি এইদিকে যেতে চাই, ঠিক আছে? চেষ্টা করবে এদিকে যেতে চাই। এখন প্রশ্ন হচ্ছে এই সরল দোলক যদি আমি বলি ভাই এখান থেকে মনে করো এদিকে সরণ হচ্ছে সরল দোলকের, এখান থেকে এদিকে যাচ্ছে সরল দোলক, এখানে যায় এই এক জায়গায় যা থামে যাবে এরকম জায়গায়, ঠিক আছে? থেমে যাওয়ার পরে আবার পিছনের দিকে আসবে, যখন উপরের দিকে যেতে চাবে সরণ এদিকে হবে, ফোর্স লাগবে তার উল্টা দিকে, অলওয়েজ ফোর্স লাগবে তার বিপরীত দিকে, অপোজিট পজিশনে। বুঝতে পারছো? তাহলে সাম্য অবস্থান থেকে যেদিকে সরণ ঘটানো হোক না কেন, বল প্রয়োগ মানে করবে হচ্ছে কি বলতো? সাম্য অবস্থান থেকে বিচ্যুত করা হবে যেদিকে, সাম্য অবস্থানের দিকে আসার জন্য উল্টা দিকে ফোর্স লাগাবে। এ কি চাবে জানো? এটা তো সাম্য অবস্থা, কারণ তুমি যদি এমনি স্থির থাকো এখানে কিন্তু মার্বেলটা থেকে যাবে। কারণ তুমি এই যে বল প্রয়োগ করে এদিকে সরণ ঘটালা, মনে করো এই সরণ এই বিন্দু করবে কি এদিক যাতে থাকলেও আর ইচ্ছা হবে যে আমি এইদিকে আসবো, এই সাম্য অবস্থার দিকে আসবো, এই জন্যে সরণ যেদিকে হবে বল লাগবে তার অপোজিট দিকে, মনে থাকবে? সরণ যেদিক হবে ফোর্স লাগবে তার কি? অপোজিট দিকে। এই বস্তুটার যখন তুমি এইদিকে দেখো টেনে ছাড়া দেবে, এইদিকে টানবা, সরণ এদিকে করতেছে, মনে করো সাম্য অবস্থা এখানে ছিল, যে লাল দাগ দিলাম, তুমি যদি না নড়াতে এভাবে থাকতো, মনে করো এই জায়গায় থাকতো, এখন তুমি হাত দিয়ে টানে এই জায়গা থেকে ছেড়ে দিলা, তো তুমি হাত দিয়ে যখন এইদিকে টানতেছো, এই কিন্তু অলওয়েজ তোমার হাতে বল প্রয়োগ করতে পিছনের দিকে, কারণ এদিকে তো সরণ হচ্ছে এক্স, তুমি সরণ ঘটাচ্ছ ওই দিক, আর ওই কণার চাচ্ছে যে আমি ওখানে যেতে চাই না, ওই তুমি হাত থেকে ছেড়ে দিলেই এখানে চলে আসবে।
এই জন্যে এরকম যদি কোনো কণা দেখো, বোঝা গেছে, স্পন্দন কোনো কণা দেখো, কোনো কণা স্পন্দিত হচ্ছে মনে করো, ঠিক আছে, এই স্পন্দন কণার সম্পূর্ণ গতির কাজই হচ্ছে কি হবে ভাই বলো তো, সরণ যেদিক হবে বল লাগবে তার অপোজিট দিকে। তাহলে আমরা একটা গ্রাফ যদি দাগাই এরকম, এখানে মনে করো সাম্য অবস্থা, নিউট্রাল পয়েন্ট বা মেন পয়েন্ট বলা হয় একে, এইদিকে মনে করো সরণ হয়েছে, আরেকটা সরণ হয়েছে, একটা এক মানে স্পন্দন গতি সম্পন্ন বস্তু কণার সরণ হবে দুই দিকে হয়, তাই না, একটা পজিটিভ দিক এক্স এর, এই স্পন্দন গতি কিছুক্ষণ আগে দেখলাম না, পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে আর বাকি অর্ধেক সময় কি হয় অন্য দিকে, তো এটা একটা পজিটিভ দিক ধরলাম, বাকি অর্ধেক সময় তাহলে কোন দিকে যাবে, নেগেটিভ দিকে যাবে। ভাই যেদিকেই সরণ ঘটুক না কেন, সরণ এখন এই দিকে ঘটতেছে, সরণ যেদিকে হবে বল তার অপোজিট দিকে লাগবে, বল লাগবে হচ্ছে নেগেটিভ দিকে, এখানে এদিকে এক্স এর এক্স হচ্ছে এক্স, আর এদিকে মনে করো এক্স প্রাইম, আর এটা মনে করো নিউট্রাল বিন্দু ওয়াই, তাহলে সরণ যেদিকে হবে, ঠিক আছে, সরণ যেদিকে হবে বল লাগবে তার উল্টা দিকে। এইবার কি হচ্ছে ভাই, সরণ কোন দিকে হচ্ছে বলো তো, সরণ যদি এবার এদিকে হয় নেগেটিভ, বল লাগবে এবার এই দিকে পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করবে বল, ঠিক আছে, পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করবে। এর অর্থ হচ্ছে বল যেদিকে হবে সরণ তার উল্টা দিকে হবে, ঠিক আছে, বল যেদিকে হবে সরণ তার কোন দিকে হবে, উল্টা দিকে হবে, মনে থাকবে স্পন্দন গতিতে। তাহলে অতএব আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, যেদিকে বল প্রয়োগ করা হয় সেদিকে হচ্ছে কি বলতো সরণ, এদিকে দেখো বল যেদিকে প্রয়োগ করা হবে সরণ তার উল্টা দিকে, বা সরণ যেদিকে হবে বল তার উল্টা দিকে লাগবে। আর এই জায়গায় হচ্ছে এক্স ইকাল টু 0 ধরে কাউন্ট করা হয়, আর এই জায়গায় হচ্ছে এটা হচ্ছে সাম্য বিন্দু, আর এটা হচ্ছে চরম বিন্দু, এই জায়গায় হচ্ছে প্লাসে ধরা হয়, আর এই জায়গায় হচ্ছে এক্স বিন্দু থেকে দূরত্ব ধরা হয় এক্স ইকাল টু হচ্ছে মাইনাসে, ঠিক আছে, আর এই জায়গায় বলও 0 সরণও 0, ঠিক আছে, এটা ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা বলা হয়, এখানে এফ নেট 0। আচ্ছা ডিটেলস পড়াবো জি ভাই, এটা কিভাবে হয় সবগুলো পড়াচ্ছি, এখানে সাম্য অবস্থা, সাম্য অবস্থান সবসময় মাঝখানে, এই জায়গায় দেখো এখান থেকে আরো কোথায় যেতে পারতো, এটা মনে করো এখানে যেত, এগুলো সাম্য অবস্থা না, এটা চরম বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে চরম বিন্দু, আর এটা হচ্ছে সাম্য অবস্থা, এই বরাবর সাম্য অবস্থা, এরকম করে চলতে থাকে আর কি। তোমাদের এখন দেখাবো সিম্পল হারমোনিক মোশন, মেন পড়া যেখানে সিম্পল হারমোনিক এসএইচএম সংক্ষেপে বলা হয় সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, হারমোনিক মোশন এর অর্থ হচ্ছে সরল সন্ধিত গতি, সরল সন্ধিত গতি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে সরল সন্ধিত গতি কি, এটা হচ্ছে এই সরল সন্ধিত গতি হচ্ছে, এদিকে দেখো ভাই, এটা স্পন্দন গতির একটা রূপ, স্পন্দন গতির বিশেষ একটা রূপ, স্পন্দন গতির বিশেষ একটা রূপ, একটি রূপ, ঠিক আছে, এটা সবচেয়ে সরল মনে করো গতি, স্পন্দন গতির সবচেয়ে সরল গতি, সিম্পলিস্ট কেস অফ অসিলেশন, বোঝা যাচ্ছে স্পন্দন গতির একটা সরল রূপ, বা আরো যদি ভালোভাবে বলি স্পন্দন গতির একটি সরল রূপ, এই হচ্ছে আমাদের কি বলতো ভাই সিম্পল হারমোনিক মোশন। এন্ড প্রশ্ন হচ্ছে স্পন্দন গতির পথ যদি, কোনো স্পন্দন গতির পথ যদি হচ্ছে একটা সরল রেখা বরাবর হয়, সেটাই হবে হচ্ছে এই যে সিম্পল হারমোনিক মোশন, এটা তো একটা স্পন্দন গতি ছিল, সেই স্পন্দন গতির পথ যদি সরলরৈখিক হয়, স্ট্রেট লাইন, স্পন্দন গতির পথ যদি সরলরৈখিক হয় সেটাই হবে সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত গতি। তাহলে স্পন্দন গতির, স্পন্দন গতি সম্পূর্ণ কোনো কণার স্পন্দন গতি সম্পূর্ণ কোনো কণার
পদ যদি সরলরৈখিক হয় তবে তাকে সরল সন্ধিত গতি বলে। ঠিক আছে, স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার পথ যদি সরলরৈখিক হয়, একটা জিনিস মনে রাখবো ভাই, এটাই কিন্তু মেন পড়া, সিলেবাস এটাই পড়াবো আমি। এই সরলরৈখিক হয় তাহলে গতিপথ কি হয়, সরলরৈখিক হয়, সেটাই হবে হচ্ছে কি বলতো সরল সন্ধিত গতি। এটাই তোমাদের মনে রাখতে হবে। তাহলে সরলরৈখিক হলে কি হবে এর সমীকরণ? এর সমীকরণ হবে, দেখো তো, সরলরৈখিক হলে এফ ইকাল টু কি হবে, মাইনাস কে এক্স, এখানেও পাওয়ার 1 এখানেও পাওয়ার 1। প্রশ্ন হচ্ছে ভাই মাইনাস কেন দিলেন? মাইনাসের অর্থ হচ্ছে সরণ যেদিক বল লাগে তার উল্টা দিকে, এই জন্য মাইনাস দেওয়া হয়। সরণ যেদিক হয় বল লাগে তার বিপরীত দিকে। এই সরলরৈখিকের কি বলতো ভাই, সরলরৈখিক কি হবে, এদিকে দেখো ওয়াই ইকাল টু কত ছিল, এম এক্স না, মূলবিন্দু বরাবর সরলরেখার সমীকরণ, সেটাই হবে। আর এই মাইনাসটা দেওয়া হয় কেন? বল যেদিক সরণ তার বিপরীত দিকে লাগে, বল যেদিক ক্রিয়া করে সরণ তার বিপরীত দিকে লাগে, বল যেদিকে ক্রিয়া করে সরণ তার বিপরীত দিকে লাগে, সরণ তার বিপরীত দিকে হয়। দিকে হয়, ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, এমসিকে অনেক সময় আসে, এদিকে দেখো তো ভাই। এখন প্রশ্ন হচ্ছে সকল, এদিকে দেখো, প্রথমে কি ছিল, পর্যাবৃত্ত গতি। ভাই একটু লেখা লিয়েটা দেন তো আগের পেজটা। কোনটা এটা? হ্যাঁ একটু লেখা লি। লাগো লাগো, তোলা হলে বইলো। মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা হয়ে গেছে, ফেললেন। এটা বুঝবা না, প্রশ্ন করবা। ঠিক আছে, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে পর্যাবৃত্ত গতি, এদিকে দেখো, পর্যাবৃত্ত গতি থেকে আসছে কি গতি, স্পন্দন গতি। এই সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। ঠিক আছে, তাহলে এরপরে যেসব স্পন্দন গতির গতিপথ সরল রৈখিক তাকে সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত গতি বলা হয়, সিম্পল হারমোনিক মোশন। এখন থেকে আমি এই সেম লিখব। ঠিক আছে, তাহলে কি হবে, সকল, এদিকে দেখো তো ভাই, আমি অন্য কালার দিলাম, নীল কালার, সকল এই সেম সরল সন্ধিত গতি হচ্ছে স্পন্দন গতি, কিন্তু সকল স্পন্দন গতি সরল সন্ধিত গতি নয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই দেখো, সকল স্পন্দন গতি, আমি আবার বলতে সেটা এমসিকিউ কিন্তু ভাই, পর্যায়বৃত্ত গতি তো তিনটাই পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, পর্যায়বৃত্ত গতির আন্ডারে স্পন্দন গতির ওপরে সিম্পল হারমোনিক মোশনও পড়ে, কিন্তু এই পর্যায়বৃত্ত গতি খালি এই দুইটাই নেই, আরো অনেক অসংখ্য আছে। মনে করো পর্যায়বৃত্ত গতির সংখ্যা ধরে নিলাম, মনে করো হাজার হাজার, কয়েক হাজার বা 100 বা 200 যাই হোক না কেন, তার মধ্যে একটা পার্ট হচ্ছে স্পন্দন গতি। এই স্পন্দন গতির মধ্যে আবার একটা পার্ট হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এই জন্য আমরা বলতে পারি, দেখো তো ভাই, স্পন্দন গতি একটি পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি একটি পর্যাবৃত্ত গতি, আবার সিম্পল হারমোনিক মোশন একটা পর্যাবৃত্ত গতি। যে লাল দাগ দিলাম, স্পন্দন একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, আবার সিম্পল হারমোনিক মোশন একটা পর্যাবৃত্ত গতি। প্রশ্ন হচ্ছে, আমি আবার বলতেছি, সকল স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। ঠিক আছে, এরপরে হচ্ছে সকল, অল, সকল স্পন্দন গতি তাহলে কি হবে বলো তো ভাই,
স্পন্দন গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি নয়। যেমন পর্যায়বৃত্ত গতির মধ্যে একটা পড়ে বৃত্তাকার গতি, বৃত্তাকার গতি কিন্তু স্পন্দন গতি নয়, কিন্তু এটা পর্যায়বৃত্ত গতি, বৃত্তাকার গতি। বুঝা গেল? আবার এই স্পন্দন গতির একটা পার্ট হচ্ছে, যদি স্পন্দন গতির গতিপথ যদি সরল রৈখিক হয়, সেটা হয় সিম্পল হারমোনিক মোশন। এই জন্য আমরা বলতে পারি সকল, দেখো তো ভাই, সরল সন্ধিত গতি হচ্ছে স্পন্দন গতি, কিন্তু সকল স্পন্দন গতি সরল সন্ধিত নয়। অবশ্যই এটা হতে হলে গতিপথ কি হতে হবে? ওই স্পন্দন গতির গতিপথ হতে হবে সরল রৈখিক, সরল রৈখিক। ক্লিয়ার? এটা কি বুঝিস? এটা এমসিকিউ ভাই, এমসিকিউর জন্য দরকার। এটা যদি না বুঝো আমি আবার বোঝাবো। দেখো, পর্যায়বৃত্ত গতি মনে করো 10-15টা আছে, ধরে নাও পর্যায়বৃত্ত গতি মনে করো 10টা আছে, বোঝানোর জন্য বলতেছি। তার মধ্যে একটা অংশ হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি হতে হলে কি হতে হবে? পর্যায়কালের কি হতে হবে? এদিকে দেখো, পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে, অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে। সেটা হবে ওই পর্যায়বৃত্ত গতি, যেগুলো পর্যায়বৃত্ত গতির পথ এরকম হবে, সেগুলো হচ্ছে স্পন্দন গতি। কারণ পর্যায়বৃত্ত তো অনেক ধরনের গতি আছে। পর্যায়বৃত্তের মধ্যে মনে করো 10 ধরনের আছে, সাপোজ মনে করো, ধরো তার মধ্যে এক ধরনের গতি এরকম, গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় পর্যায়কালের অন্যদিকে হয়, সেটাকে বলা হয় স্পন্দন গতি। এই স্পন্দন গতির মধ্যে আবার কিছু কিছু আছে এরকম সরল রেখা বরাবর যাবে, অর্ধেক সময় মনে করো এদিকে, অর্ধেক সময় এদিকে, অর্ধেক সময় এদিকে, অর্ধেক সময় এদিকে, সরল রৈখিক হয়। যেমন তুমি যদি কল্পনা করো এই গতিপথের, এই যে মনে করো একটা দড়ি তুমি নিলা, এই ওয়ালে একটা লাগালা দড়ি, দড়ি লাগানোর পরে এখানে ধরো তুমি একটা টেপ মারছে এইভাবে, এখানে একটা টেপ মারা আছে, দিয়ে তুমি হাত দেওয়া ঝাঁকাচ্ছ উপরে একবার, নিচে একবার, তুমি দেখবা এই যে টেপ মারা অংশ, এটা কিন্তু সরে যাবে না। আর গতিপথ দেখবা কখনো উপরে উঠেছে, কখনো নিচে নামিছে। এই একটা কণা যদি তুমি গতি বিবেচনা করো, সেটাই হবে সরল সন্ধিত গতি। এ কখনো যাবে উপরে, এই পয়েন্টটা কখনো যাবে নিচে, কখনো যাবে উপরে, কারণ এই টেপটা কিন্তু সরবে না। বুঝাতে পারছি? একটা দড়ির উপর একটা কালো টেপ মারলা, সাদা দড়ি মনে করো, বা এখানে লাল দড়ি আমি দাগাইছি, তার উপরে যে নীল টেপ মারলা, এখন হাত দেওয়া উপরে একবার নড়াচ্ছ, নিচে একবার নড়াচ্ছ, এখন ওয়ালের সাথে লাগানো আছে। এই যে এটার যদি তুমি ক্যামেরা দেয়া মনে করো, এই যে স্লো মোশনের মনে করো ক্যামেরা দেয়া একটা, তুমি ক্যামেরা দেয়া মনে করো স্লো মোশনের, ঠিক আছে, এটা পর্যবেক্ষণ করতেছে। এই কণা দেখবা কোনো সময় এখানে আসে, কোনো সময় এখানে, এটা কিন্তু স্থানচ্যুত হবে না, কোনো সময় উপরে নামবে, কোনো সময় নিচে। সব পয়েন্টগুলো নিয়ে তুমি যদি একটা দাগাও, একটা রেখা দাগাও, দেখবা ওই পয়েন্ট হবে সরল রৈখিক। ওটাই হবে হচ্ছে সরল রৈখিক গতি। বুঝতে পারছো? তাহলে সরল রৈখিক গতি, এই যে সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত গতি, অবশ্যই কি হতে হবে? এমসিকিউ যদি আসে, এটা 1 নম্বর সত্য, এটা হতেই হবে। তাহলে কি হতে হবে? দেখো তো ভাই, সিম্পল হারমোনিক মোশন, সরল সন্ধিত, হারমোনিক মানে সন্ধিত গতি অবশ্যই হবে সরল রৈখিক। গতিপথ, গতির গতিপথ হচ্ছে কি হবে? গতিপথ কি হবে? সরল রৈখিক। ঠিক আছে, সরল রৈখিক। এই তাহলে সরল সন্ধিত গতি একটা কি গতি? পর্যায়বৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত। ঠিক আছে, প্রশ্ন কি বুঝতে পারছো? এখানে এই দেখো, পর্যায়বৃত্ত গতির মধ্যে আছে মনে করো, ধরে নাও অনেকগুলো, 8-10টা, তার মধ্যে আমি 2টা নাম বলতেছি। একটা বৃত্তাকার গতি, প্রথমে দেখালাম না, ঠিক আছে, বৃত্তাকার গতি, আর একটা মনে করো স্পন্দন গতি। প্রশ্ন হচ্ছে, এই পর্যায়বৃত্ত গতি আছে মনে করো 8-10 ধরনের, একটা কথার কথা বলতেছি, ঠিক আছে, কিংবা তারও বেশি। তার মধ্যে 8-10 ধরনের মধ্যে একটা গতি হচ্ছে কি গতি বলো তো ভাই? স্পন্দন গতি। তাহলে ভাই দেখো তো, সকল পর্যায়বৃত্ত গতি কি স্পন্দন গতি হবে? স্পন্দন গতি হওয়ার জন্য বৈশিষ্ট্য হচ্ছে, যে পর্যায়বৃত্ত গতির গতিপথ পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় অন্যদিকে থাকে, সেই পর্যায়বৃত্ত গতির মধ্যে সেই গতিগুলো শুধু স্পন্দন গতি হতে পারে। তাহলে কি সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি কি স্পন্দন গতি নয়? ক্লিয়ার না? তাও বুঝনি? তা বুঝনি না? না ভাইয়া। এই ধরো, এই দিকে দেখো, পর্যাবৃত্ত গতি কি কি আছে আমি একটু দেখাই। পর্যায়বৃত্ত গতি, এই পর্যায়বৃত্ত গতির মধ্যে 1 নম্বর আছে মনে করো রৈখিক গতি। রৈখিক বলতেছি বৃত্তাকার গতি, মনে করো বৃত্তাকার পথে ঘুরবে, একই সময় পরপর, টি সময় পরপর একই দিক থেকে আসবে। এরপরে তুমি কি করলে, আরেকটা পর্যায়বৃত্ত গতি মনে করো দিলা এরকম, যে ওয়ালে উঠতেছ, ঠিক আছে,
আর একটা পর্যায়বৃত্ত গতি দিলাম এরকম মনে করো উপবৃত্তাকার দিলাম এবার, ঠিক আছে? এই উপবৃত্তাকার মনে করো, এই যে পর্যায়বৃত্ত গতি মনে করো এরকম হচ্ছে উপবৃত্তাকার, এরকম আছে অধিবৃত্তাকার উপবৃত্তাকার, যাই হোক দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আরেক ধরনের দিলাম মনে করো 3 নম্বর, এরকম দিলাম যে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় অন্যদিকে আসে। ভাই এই তিনটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি, এটাও পর্যায়বৃত্ত গতি, এটাও পর্যায়বৃত্ত গতি, এটাও পর্যায়বৃত্ত গতি। এখন এই তিনটার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে এইদিকে দেখো ভাই আরেক ধরনের দিলাম মনে করো 4 নম্বর দিলাম এরকম, এই মনে করো এই উপবৃত্তাকার এভাবে ঘুরতেছে, এভাবে যাচ্ছে এভাবে আসতেছে, এভাবে যাচ্ছে এভাবে আসতেছে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে দেখো এই পর্যায় সবই এগুলো পর্যায়বৃত্ত গতি, কিন্তু এর নাম আলাদাভাবে রাখিছি। এই পর্যায়বৃত্ত গতি হলে এর নাম হচ্ছে কি গতি বলতো? বৃত্তাকার গতি, বৃত্তাকার গতি। এটা মনে করো উপবৃত্তাকার গতি, উপবৃত্তাকার। এইটা গতিপথের দেখো অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় অন্যদিকে, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় অন্যদিকে আসছে। এর নাম রাখি হচ্ছে স্পন্দন গতি, স্পন্দন গতি। এর নাম রাখলাম হচ্ছে মনে করো উপবৃত্তাকার গতি। উপবৃত্তাকার তো এটা ছিল হচ্ছে হবে এটা পরাবৃত্তাকার দিলাম গতি মনে করো, এটা পরাবৃত্তাকার। তা কার ভাই এখন দেখো তো পর্যায়বৃত্ত গতির মধ্যে কয়টা পড়ে? 1টা 2টা 3টা 4টা নিলাম মনে করো, আরো আছে অনেক। এই 4টার মধ্যে দেখো তো স্পন্দন গতি শুধু কাকে বলতে পারবো বলো? এইটাকে স্পন্দন গতি বলবা, কেন? এই 4টাই পর্যায়বৃত্ত গতি আছে ধরো এখানে আপাতত বোঝানোর জন্য, তার মধ্যে এইটাকে খালি আমি স্পন্দন গতি বলতে পারছি। কেন? পর্যায়কালের অর্ধেক সময় ওই যে উপরের দিকে গেছে অর্ধেক সময় এখানে, আর বাকি অর্ধেক সময় নিচের দিকে আসছে, আবার অর্ধেক সময় উপরের দিকে বাকি অর্ধেক সময় অপোজিট দিকে তার বিপরীত দিকে আসছে। এই পর্যায়বৃত্ত গতি 4টা থাকলেও এই 3 নম্বরকে আমি শুধু বলতে পারছি স্পন্দন গতি। এই জন্য প্রশ্ন হচ্ছে সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি মানে এগুলা তো সবই পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি নয়। তাও বোঝনি? না বুঝেছি ভাই এবার। এবার বুঝিছো? তাহলে প্রশ্ন হচ্ছে এদিকে দেখো সকল পর্যায়বৃত্ত গতি, এখানে দেখো সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। যেমন বৃত্তাকার গতি কিন্তু স্পন্দন পর্যায়বৃত্ত গতি, কিন্তু বৃত্তাকার গতিকে আমরা কি স্পন্দন বলতে পারবো? বলতে পারছি না। আবার যেসব স্পন্দন গতির গতিপথ সরল রৈখিক হবে সেই স্পন্দন গুলাকে আমরা বলতে পারি হচ্ছে সরল সন্ধিত গতি বা সিম্পল হারমোনিক মোশন। তাহলে এখন আমরা বলতে পারি সকল সরল সন্ধিত কি বলতো ভাই? সরল সন্ধিত গতি হচ্ছে স্পন্দন গতি, কিন্তু সকল স্পন্দন গতি সরল সন্ধিত নয়, কারণ স্পন্দন গতির মধ্যে যেগুলা শুধু সরল রৈখিক বরাবর চলবে সেই স্পন্দন গতিগুলাকে নিব হচ্ছে আমরা সিম্পল হারমোনিক মোশনে। বুঝিছো না? তাও বুঝনি? বুঝেছি এবার। তাহলে এখন কি করবো ভাই? দেখো তো সরল সন্ধিত গতি একটা কি পর্যায়বৃত্ত গতি, সরল সন্ধিত গতি একটা কি গতি বলো তো ভাই? স্পন্দন গতি। এই জিনিসটা কি ক্লিয়ার তোমাদের ভাই? এটা সিম্পল জিনিস, কিন্তু অনেকের মাথায় ঢুকে না, মনে করো যে ভাই কি বারবার একই জিনিস। পর্যায়বৃত্ত গতি একবার হচ্ছে এই সকল পর্যায় সরল সন্ধিত গতি ও পর্যায়বৃত্ত গতি, জিনিস কি বুঝিছো? এই স্পন্দন গতি আবার আছে কয়েক ধরনের, অনেক কয়টা। তার মধ্যে যেগুলা স্পন্দন গতির গতিপথ সরল রৈখিক হবে, এভাবে সরল রেখা বরাবর চলবে, সেটা শুধু খালি ওই স্পন্দন গতিগুলোর মধ্যে ওইটাই শুধু হতে পারবে সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত গতি। বুঝিছো? এই জন্য সকল সরল সন্ধিত গতি হচ্ছে কি গতি? স্পন্দন গতি, কিন্তু সকল স্পন্দন গতি সরল সন্ধিত গতি নয়। এখন এটাও হচ্ছে পর্যায়বৃত্ত গতি, এটাও পর্যায়বৃত্ত গতি, এই দুইটাই কিন্তু আবার পর্যায়বৃত্ত গতি। জিনিসটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় আমরা দেখলাম কি সমীকরণ, কি দেখলাম ভাই বলো তো? এফ ইকাল টু কি দেখলাম? মাইনাস কে এক্স। এটা কার উদাহরণ বললাম? সিম্পল হারমোনিক মোশন, সরল সন্ধিত গতি, সরল সন্ধিত গতি। ভাই সরল সন্ধিত গতি হলে কি হতে হবে? যেসব স্পন্দন গতির গতিপথ সরল রৈখিক তাকেই বলা হয় সরল সন্ধিত কি বলতো ভাই? গতি। এর গতিপথ অবশ্যই হতে হবে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন মানে সরল রৈখিক বরাবর হতে হবে।
তো এখন আমরা প্রশ্ন হচ্ছে, এখন যদি এই দিকে দেখি আমরা, এইদিকে দেখো, এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে, বারবার লাগবে। এখানে মিন পয়েন্ট এই বরাবর দিলাম, এই বরাবর দিলাম আর কি। তাহলে এটা হচ্ছে মিন পয়েন্ট বা সাম্য বিন্দু, মিন পয়েন্ট বা সাম্য বিন্দু, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে সাম্য বিন্দুতে এখান থেকে সরণ, সব সময় কোনো একটা বস্তুর করার সরণ, এই সরল সন্ধিত সিম্পল হারমোনিক মোশনে সবসময় পরিমাপ করা হয় সাম্য বিন্দু থেকে বা সাম্য অবস্থা থেকে। এই জন্য এখানে x = 0 এবং সাম্য বিন্দুতে কোনো বল লাগে না, বলের মান হয় 0। বুঝা গেছে? একে বলা হয় সাম্য অবস্থা। এখানে কণা কি অবস্থায় থাকে? ইকুইলিব্রিয়াম স্টেট বা সাম্য অবস্থায় থাকে, সাম্য অবস্থায় থাকে। এখন প্রশ্ন হচ্ছে সাম্য অবস্থায় x এর মান কিন্তু 0 ধরেছি, এই x থেকে এখন যত দূরে সরে যাবে তার মান তত হবে। এখানে গেলে মনে করো এই দিক থেকে সরানো হবে, এখান থেকে শুরু, এখানে গেলে 1, মনে করো 2, 3, 4, 5 এবার বাড়তে থাকবে। এটা পজিটিভ দিক আর এবার হচ্ছে নেগেটিভ দিক। তাহলে এটা হচ্ছে পজিটিভ দিক, এদিকে x = পজিটিভ প্লাস ভি, ঠিক আছে। আর এটাকে বলা হয় চরম বিন্দু। চরম বিন্দু থাকে দুইটা, এই জায়গায় যে আবার বস্তু থামে যাবে, যা আবার উল্টা দিকে ব্যাক করা শুরু করবে, এক্সট্রিম পয়েন্ট। এক্সট্রিম পয়েন্ট বা পজিশন, এক্সট্রিম পজিশন বা বাংলায় বলা হয় চরম বিন্দু, ঠিক আছে, এটা বলা হয় চরম বিন্দু। তাহলে ভাই সরণ যখন এইদিকে হবে, বল লাগবে তার উল্টা দিকে। এর কাজই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের কাজ, বল লাগবে হচ্ছে নেগেটিভ দিকে। এর দিকটা এদিকে, এদিকে দিক যদি পজিটিভ ধরি তাহলে ভাই ভেক্টর অনুসারে এই যে বল যদি এদিকে যায়, যে দিকটা ভেক্টরে পজিটিভ ধরবা বা সরণ তার উল্টা দিকে ধরলে সেটা হয়ে যাবে নেগেটিভ, দিকের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এটাও কিন্তু একটা চরম বিন্দু। এই চরম বিন্দুতে এখানে হয় x = +a ধরা হয়, আর এই চরম বিন্দুতে ধরা হয় x = -a। এই দিক সহ মাইনাসে, মান কিন্তু দুইটারই এ। যদি খালি মান নিই, এটা এই যে x উপরে ভেক্টর দিলাম বোঝার জন্য, এটা প্লাস আর এটা মাইনাস, এটা দিকের মাইনাস। মান বললে কি হবে? খালি যদি মান বলে, মান বললে x = এটাও এ, আর এটা মান বললে হচ্ছে কি হবে? মান, শুধু মান বললে x = এটাও হবে কি এ। মান দুটা পজিটিভ, এই নেগেটিভটা আসছে দিকের জন্য ভাই, ঠিক আছে, ভেক্টর রাশি হলে চরম বিন্দুতে। এটা হচ্ছে চরম বিন্দু, চরম বিন্দু, ক্লিয়ার? তাহলে এখন কি হবে? এইদিকে যখন সরণ হবে, x = নেগেটিভ দিকে যখন সরণ হবে, বল লাগবে কোন দিকে? বল লাগবে হচ্ছে পজিটিভ দিকে। ভাই এই চিত্রটাই হচ্ছে মেন, বারবার দেখাতে হবে এটা। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সিম্পল হারমোনিক মোশন যতক্ষণ পড়বা ততক্ষণ মনে রাখতে হবে বল সবসময় লাগবে সাম্য অবস্থার দিকে। উপরে দুটো বল লক্ষ্য করছে কোন দিকে মুখ করে আছে, এটা মুখ দেখাচ্ছি দেখো, এটাও বল লাগিছে এই দিক, তীরচিহ্ন এই দিক, এটারও বল লাগিছে এই দিক, সরণ কিন্তু দুই দিকে যাচ্ছিল। তাহলে বল সবসময় লাগবে হচ্ছে সাম্য অবস্থা, যে দিক থাকবে, যেখান থাকবে বল লাগবে সেই দিকে। তাহলে সবসময় বল সাম্য অবস্থার দিকে লাগবে, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট জিনিস, কমন টেকনিক। সবসময় বল সাম্য অবস্থার দিকে লাগবে। তাহলে সবসময় বল কোন দিকে লাগবে? সাম্য অবস্থার দিকে, ঠিক আছে। তাহলে ফোর্স অলওয়েজ টুয়ার্ডস মিন, কি বলতো ভাই, মিন পজিশন, সবসময় সাম্য অবস্থার দিকে লাগবে, বুঝতে পারছো? তাহলে বল সবসময় কোন দিকে লাগবে? সাম্য অবস্থার দিকে, ক্লিয়ার? তাহলে এরপরে গেলাম এইদিকে, দেখো আবার দাগালাম, পরের পেজে গেলাম ভাই, পরের পেজে এখানে দাগালাম, আমার সঙ্গে দাগাও, বারবার দাগাতে দাগাতে অভ্যাস হয়ে যাবে, সমস্যা নাই। এই অধ্যায়টা যেমন সহজ, বুঝতে না পারলে মনে হবে যে কি ভাই এটা কি অধ্যায়, সেরকম ঝামেলা। এই যে তোমাদের এই অধ্যায়ে আমি ডিটেলস পড়াবো, কারণ এটা হাই লেভেলে যখন ইংলিশ ইঞ্জিনিয়ারিং পড়বা তোমাদের অনেক কাজে দেবে। এটা চরম বিন্দু, x = এখানে +a
ভাই এটা হচ্ছে দিক সহ, আবার ভেক্টর সহ, কিন্তু খালি মান বোঝালে ভাই, এখানে মান বোঝালে এখানে যদি কত হয় বলো তো 2 মিটার হয়, এদিকেও 2 মিটার হবে, মান সেম। ঠিক আছে, এটা এক্স ভেক্টর ইকাল টু এটা কি দিলাম বলো তো ভাই, মাইনাসে। ঠিক আছে, আর এটা কি পজিশন, এটা মেন পজিশন বা সাম্যবিন্দু। এই যেটা হচ্ছে সাম্যবিন্দু, সাম্যবিন্দু আমি হলুদ চিহ্ন দিলাম, এদিকে দেখো হলুদ দাগ দিলাম, এটা সাম্যবিন্দু বা লাল দিক, বোঝা যাচ্ছে না, এটা লাল, এটা হচ্ছে সাম্যবিন্দু। ঠিক আছে, সাম্য বিন্দু, ক্লিয়ার? তাহলে সাম্য বিন্দুতে তুমি ভালো করে জানো এখানে এক্স এর মান কত হয়, যেখানে সাম্য বিন্দু সেখানে এক্স এর মান 0, কারণ সব সময় সরণ হিসাব করা হয় সাম্য বিন্দু থেকে বা ব্যালেন্স পয়েন্ট থেকে। ঠিক আছে, সাম্য বিন্দু থেকে। এই সাম্য বিন্দুতে একটা জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, সাম্য বিন্দুতে বেগ সর্বোচ্চ হয় ভি ম্যাক্স, কিন্তু সেই বেগটা হয় সমবেগ। এই জায়গায় বেগ সর্বোচ্চ হবে। বেগ কেমন হবে দেখা যায়, এদিকে দেখো, এইখান থেকে তুমি মনে করো একটা সরল দোলক এখানটা টানে ছেড়ে দিলা, বা একটা স্প্রিংকে এই পর্যন্ত ছিল, তুমি এখানে একটা এম্বরের বস্তু লাগে এখানে টেনে ছেড়ে দিলা, এই পর্যন্ত টেনে ছেড়ে দিলা, তখন করবে কি জানো, এই জায়গায় যে আস্তে আস্তে যাতে যাতে দেখো গতি বাড়তে 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 এই জায়গায় যে সর্বোচ্চ হবে, কিন্তু এতটুক থাকে সমবেগ, মানে ত্বরণ থাকে না। এভাবে আবার আস্তে আস্তে মন্দন হইতে 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 কি হবে, এই জায়গায় আবার থামে যাবে, থামে যায়, আবার এইদিকে স্প্রিং কি করবে, আবার এইদিকে আসা শুরু করবে, করতে করতে বেগ আস্তে আস্তে বাড়তে 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 এই জায়গায় সর্বোচ্চ হবে, কিন্তু সমবেগে যাবে এতটুক। সমবেগে মানে যে জায়গায় বেগ বাড়েও না কমেও না, ফিজিক্সে যতদিন পড়বা যেখানে সমবেগ সেখানে ত্বরণ 0, কিন্তু এখানে বেগ সর্বোচ্চ উঠবে, উঠতে আস্তে আস্তে আবার বেগ কমতে 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 এই জায়গায় আবার থামে যাবে, মানে বেগ 0। এই জায়গায় বেগ 0, আবার এদিকে আসে আস্তে আস্তে এদিকে বেগ বাড়ে, আবার আস্তে আস্তে থামে, এবার 0, আবার আস্তে আস্তে বেগ বাড়তে বাড়তে এই জায়গায় সর্বোচ্চ যায়, আস্তে 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 এরকম হবে। ঠিক আছে, এটা আরেকবার দেখাবো না, এখানে ভি ম্যাক্স মানে বেগ হবে সর্বোচ্চ, কিন্তু ত্বরণ হবে 0, মানে সমবেগে থাকে। এটা ভি ম্যাক্স হলেও সেই বেগটা হচ্ছে সমবেগ। ঠিক আছে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় কি হয়, এই চরম বিন্দুতে, চরম বিন্দু এক্সট্রিম পজিশন, এই চরম বিন্দুতে কি হয় ভাই, চরম বিন্দুতে হচ্ছে বস্তু থামে যায়, বেগ 0 হয়, কিন্তু এখানে ত্বরণ হয় ম্যাক্সিমাম। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে কিভাবে থামে গেলে ত্বরণ ম্যাক্সিমাম হয়? ভাই ইন্টারমিডিয়েট ফিজিক্সে পড়তেছ, এখানে মন্দন লেখা থাকে না ম্যাক্সিমাম সময়, দেখবা ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলা হয়। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে তোমাকে বোঝানোর জন্য আমি কয়েকটা দাগে ভাগ করতেছি, একটু পরে দাঁড়ো। এখন ভাই সরণ যদি এদিক হয়, বল কোন দিকে লাগবে বলো? যদি সরণ হয় এদিক, অবশ্যই সরণ যদি এদিক হয়, এক্স এর মান যদি এদিক হয়, অবশ্যই বল লাগবে তার উল্টা দিকে, অপোজিট দিকে। ফোর্স অলওয়েজ অপোজিট সরণের। এবার প্রশ্ন হচ্ছে, এবার সরণ যদি ভাই এদিকে হয়, ঠিক আছে, সরণ যদি এদিকে হয়, সবসময় সাম্যবিন্দু থেকে সরণ হিসাব করতে হবে, তাহলে ফোর্স লাগবে এইদিকে, বিপরীত দিকে। ক্লিয়ার? তাহলে এটাও তো চরম বিন্দু, এই চরম বিন্দু, এটা হচ্ছে চরম বিন্দু। এই খাতায় এভাবে লেখো, বইয়ে কিন্তু ডিটেলস নাই, এটা পড়ে বারবার বুঝতে পারবে না। এখানে বেগ ইকাল টু 0, কিন্তু এ হচ্ছে ম্যাক্সিমাম, মানে ত্বরণ সর্বোচ্চ চরম বিন্দুতে, আর সাম্য বিন্দুতে বেগ সর্বোচ্চ কিন্তু ত্বরণ 0। আর প্রশ্ন হচ্ছে, এটা অনেকে বোঝে না যে ভাই এটা কিভাবে হয়, কাজ করে কিভাবে, এই কাজ করাটাই তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো, মনে করো এই জায়গায় বেগ হয়েছে মনে করো 20 মিটার পার সেকেন্ড, এই জায়গায় বেগ, এরপরে এখানেও বেগ মনে করো এই জায়গায় বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এই জায়গায় বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20। এরপরে কি করলো, কমলো, এখানে এরকম দাগ দিলাম আর কি বোঝার জন্য। ঠিক আছে, কমতে কমতে এইদিকে দেখো, এখানে মনে করো, এরপরে এই 20-এর জায়গায় এখানে হইলো মনে করো, দিলাম তোমার মনে করো এটা 15 হইল, 15 না দেয় আরো অনেক বড় কিছু দিই, এটা মনে করো হইলো হচ্ছে 18। 18-র পর এখানে বেগ হয়ে গেল মনে করো হচ্ছে 15। 15-র পর এখানে হয়ে গেল মনে করো 10। ঠিক আছে, 10 না হয় এখানে দিলাম হচ্ছে, আচ্ছা 10 হইলো মনে করো। এই 10-এর পরে বেগ হয়ে গেছে মনে করো, এখানে যা হয়ে গেছে, এখানে হয়েছে মনে করো একবারে যেখানে 0 হয়ে গেছে মনে করো, হুট করে এই জায়গায় 0। এই পাশে জায়গায় 20-এর পরে কত হবে, 20-এর পরে এখানে হয়েছে মনে করো 18 মিটার পার সেকেন্ড,
18 মানে কমতেছে আস্তে আস্তে দিকে যাবে। এরপরে হচ্ছে 15, 15-র পরে হচ্ছে 10, 10-এর পরে এই জায়গায় যা হয়েছে বেগ হচ্ছে v=0। আর প্রশ্ন হচ্ছে দেখো তো ভাই, এই মাঝামাঝি এতটুকু জায়গা একটু লক্ষ্য করো তো, এই যে এটা হচ্ছে আমি লাল কালার দিচ্ছি এতটুকু, এটা সমবেগ না? দেখো তো এই জায়গাগুলোতে, এই যে মাঝখানের এই জায়গাগুলোতে বেগ সর্বোচ্চ কিন্তু দেখো 20, কিন্তু এখানেও 20, এখানেও 20, এখানেও 20, সমবেগ এখানে। ত্বরণ এটা বেগ বাড়েও নি কমেও নি, মানে ত্বরণ 0, এই যে ত্বরণ 0। এখন প্রশ্ন হচ্ছে এদিকে যখন যাচ্ছে দেখো তো এখানে বেগ কত কমেছে, বেগ কিন্তু আস্তে আস্তে কমবে সাম্য অবস্থার দিকে যাওয়ার সময়। তো এই জায়গায় বেগ কত কমেছে একটু দেখো, এই জায়গায় বেগ কমেছে দেখো 20-এর পর কত কমেছে বলো তো, 2 কমেছে। 2-এর পর কত কমেছে, 3 কমেছে। 3-এর পর কত কমেছে, 5 কমেছে। 5-এর পর দেখো একসাথে 10 কমে গেছে। তাহলে মন্দনটা, এই যে মন্দন, ঋণাত্মক ত্বরণ মানে মন্দন, তাহলে মন্দনটা কোথায় বেশি হয়েছে বলো তো? এই জায়গায় যে সর্বোচ্চ হয়নি, এই যে লাস্টে যখন গেছে তখনই তো মন্দন সর্বোচ্চ। আর এখানে কত হয়েছে, 5 কমেছে। এরপরে কত হয়েছে, ঋণাত্মক ত্বরণ 3 হয়েছে, ঋণাত্মক ত্বরণ 2 হয়েছে। আর এই মাঝখানের এগুলা জায়গাগুলোতে, এই যে এতটুক জায়গাগুলোতে হচ্ছে ত্বরণ হয়েছে 0। বুঝতে পারছো? কিন্তু বেগ সর্বোচ্চ, বেগ দেখো 20 আছে, কিন্তু এই এতটুক বেগ কিন্তু 20, এটাই সর্বোচ্চ বেগ। এই জন্য মাঝের এতটুকু সর্বোচ্চ দ্রুত গতিতে পাস করে, কিন্তু সমবেগের কাছাকাছি বেগে যায়। এই জন্য এই মাঝের বিন্দুতে কি হয় বলো তো ভাই, ত্বরণের মান 0। যতদিন তোমাদের সিম্পল হারমোনিক মোশন পড়াবো, সিম্পল হারমোনিক মোশন, ততদিন এটা ফলো করতে হবে। এই গ্রাফ যে কিভাবে কাজ করে সেই কাজটা দেখালাম। এই কাজটা কে বুঝুনি বলো, এই কাজটা কি বুঝিছো? এই মাঝখানে বেগ কেন 0 হলো এটা বুঝতে পারেনি যে ভাই বেগ সর্বোচ্চ হলে ত্বরণেরই কি করে 0 হয়। ত্বরণ এখানে এই জন্য 0 হয়, এতটুকু বেগ সর্বোচ্চ উঠে, কিন্তু আস্তে 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 দেখো বেগ এখানে দেখো 0-র পর কত উঠছে বলো তো ভাই, যে এরকম যদি দিই 0-র পর হুট করে 0 থেকে কত উঠছে 10-এ, 10 থেকে 15-তে, এই হুট করে 1 সেকেন্ডে 0 থেকে 10 উঠেছে, মানে ত্বরণ এখানে 10, 10 থেকে 15, পরের সেকেন্ডে 5 বেগ বৃদ্ধি পাচ্ছে, ত্বরণ এখানে 5, 5-এর পরে 18, ত্বরণ এখানে বৃদ্ধি পাচ্ছে 3, 18-র পরে 20, ত্বরণ বৃদ্ধি পাচ্ছে কত 2, এবার 20-এর পরে 20, আর ত্বরণ নাই। 20-এর পরে বেগ 20ই আছে, সমবেগ। এই জন্য এখানে বেগ সর্বোচ্চ হলেও ত্বরণ 0। আর এই জায়গাগুলোতে বেগ থামে যায়, বস্তু হুট করে থামে যায়, মানে মন্দন সর্বোচ্চ হয় বা ত্বরণ সর্বোচ্চ হয়। এখান থেকে যখন এইদিকে যাবে ত্বরণ হবে, ওই ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়, যাকে এখানে মন্দন বলবো না, শুধু বলবো ত্বরণ। কমার সময় তাৎক্ষণিক কমবে, বাড়ার সময় তাৎক্ষণিক বাড়বে। এই জন্য এই জায়গায় যায় যে আবার থামে যায়, আবার জুড়ে যায়, আবার এখানে থামে। এই জন্য চরম বিন্দুগুলোতে বেগ 0, কিন্তু ত্বরণ হচ্ছে কি বলতো ভাই, সর্বোচ্চ। সবুজ বুঝতে পারছো? ভাই ত্বরণ এটা আরেকবার বুঝান তো। কোনটা বোঝনি? ত্বরণ, এইখানে বোঝনি না কোথায়, এই যে এখানে ত্বরণ, ত্বরণ, ওই যে লাস্টে ম্যাক্স। এটা ম্যাক্সিমাম হবে না? হ্যাঁ ওই জায়গায় এখানে সর্বোচ্চ স্পিডে গেল, যে আস্তে আস্তে বেগ কমবে, কমতে 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 এই জায়গায় যে থামে যায়, এই জায়গাতে বেগ 0 হয়, থামে গেলে বেগ 0, তো এটা তো বুঝতে পারছো। এটা প্রত্যেকটা নিছি 1তম সেকেন্ড, একটা সেকেন্ডের ক্যালকুলেশন করেছি। এটা 1 সেকেন্ড, এইটা 1 সেকেন্ড, এইটা 1 সেকেন্ড, এইটা 1 সেকেন্ড, এইটা 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড মনে করো। এখন লাস্টে কি হয়েছে কাহিনী, এদিকে দেখো, এখান থেকে তোমাদের হিসাব করে দেখো, এখান থেকে মনে করো বস্তু 0 থেকে কত দূর হয়েছে বলো তো 1 সেকেন্ডে, 10। এই বেগ পরিবর্তনের হারই তো ত্বরণ, 1 সেকেন্ডে যতগুলো হয় আর কি। 0 থেকে দেখো 10-এ উঠেছে, ত্বরণ এখানে 10। এবার 10 থেকে 15-তে গেছে পরের সেকেন্ডে, মানে বেগ বাড়িছে 5, তাহলে ত্বরণ এখানে 5। পরের সেকেন্ডে 15 থেকে 18 হয়েছে, কত বাড়িছে বেগ 3, ত্বরণ এখানে 3। এবার 18 থেকে 20 হয়েছে, ত্বরণ এখানে কত হবে 2। এবার 20 থেকে 20 হয়েছে ভাই, ত্বরণ তাহলে 0 হবে না? 20 ছিল আগেও, এখানে হয়েছে কত 20, মানে বেগ আর বাড়েনি, কিন্তু এখানে বেগ সর্বোচ্চ, কিন্তু এই যে বেগ ম্যাক্সিমাম, কিন্তু ত্বরণ 0। তাও ক্লিয়ার হয়নি? হ্যাঁ এবার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সবসময় সমীকরণ দেখতেছি। লাইনে কয়জন আছে সবুজ? 9-10 জন। আচ্ছা, এই সালাউদ্দিন কি তোমরা বুঝিছো? খালি তোমাকে জিজ্ঞেস করতেছি। সানজিদা বুঝছি। না বুঝলে ভাই একটু জানাও, কারণ একজনকে জিজ্ঞেস করতে, সবাই জিজ্ঞেস করলে যখন তোমরা মাইক্রোফোন অন করবা তখন ওই ভিডিও পরে তো আবার দেখবা, তখন ওই যে শব্দ করে মনে করো, আচ্ছা ভাইয়া, অদ্ভুত শব্দ করে, এই জন্য জিজ্ঞেস করতেছি না সবাইকে। এটা আমার মন খারাপ করে না যে ভাই খালি ওই একজনকে জিজ্ঞেস করতেছেন।
তোমরা যদি না বুঝো জিজ্ঞেস করবো আমাকে, ভাই এই জায়গায় বুঝতে পারিনি, বুঝতে পারছো? তোমাদের সব সময় ওপেন, বুঝতে পারবা না অন করে বলবা ভাই বুঝিনি, আবার বুঝিয়ে দেবো। তাহলে এফ ইকাল টু মাইনাস কে এক্স কেন দিচ্ছি বলো তো ভাই? আচ্ছা প্রথম থেকে আসি, এদিকে দেখো ভাই, সরণ যেদিক কি হয় বলো তো ভাই? সরণ এদিকে দেখো তো, বলের সমানুপাতিক। মাইনাস এক্স এর কেন সমানুপাতিক দিছি? মানে বল যেদিক ক্রিয়া করে সরণ তার বিপরীত দিকে হয়। মানে তুমি যদি এদিকে দেখো তো ভাই, এইখানে কোনো বস্তু যদি একটা স্প্রিং এদিকে চলে যেতে চাই, বুঝে গেছে, এদিকে সরণ হচ্ছে এদিকে, কিন্তু স্প্রিং পিছনের দিকে টানবে। ওকে জি, এইদিকে বলবে যাও না যাও না, এদিকে এসো এদিকে এসো, বুঝে গেছে, সাম্য অবস্থার দিকে সবসময় টানবে। এই জন্য সরণ সবসময় কি হয় বলো তো ভাই? এই জন্য মাইনাস এক্স দিছি। এবং যত দূর স্প্রিং তুমি যত টানবা, এদিকে যত টানে লম্বা করবা, ওই সাম্য অবস্থার দিকে তত টানবে। এই জন্য সরণ যত বেশি হবে বল তত বেশি হবে। এই জন্য সমানুপাতিক চিহ্ন। এই সমানুপাতিক চিহ্নকে উঠায় দিয়ে যেটা নিয়ে আসা হয় সেটা হচ্ছে কে, সমানুপাতিক ধ্রুবক। এফ ইকাল টু হচ্ছে মাইনাস কে এক্স, কে এক্স দাও সমানুপাতিক ধ্রুবক কে এক্স, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সূত্র। আর প্রশ্ন হচ্ছে কে এর পরিচয় কি? কে এর পরিচয় একটু পরে বলতেছি, কে মানে কি সেটা তোমাদের আমি বলবো। এদিকে দেখো, তার আগে একটু হিন্টস দেয়া দিই। ওমেগা মানে এরকম হয়, কে স্কয়ার, বা তোমাদের এই যে ওমেগা ইকাল টু হয় এরকম দিয়ে রুট দিয়ে দিই, এটা মনে রাখবা, রুট কে বাই এম হয়। কিভাবে হয় সেটা পরে দেখাবো, কে এর পরিচয় দেখাচ্ছি, ঠিক আছে? কে এর পরিচয় আবার এদিকে দেখো 1 নম্বর সমীকরণ, এখান থেকে আজকে একটু করবো। আবার আমরা কি জানি বলো তো? বল ইকাল টু কি জানি ভাই বলো তো? এফ ইকাল টু নিউটনের সূত্র অনুসারে এম এ না? দ্বিতীয় সূত্রতে যদি ভর কনস্ট্যান্ট থাকে তাহলে এফ ইকাল টু কি লিখতে পারি? এম এ। এই তো প্রথমটা নিলাম, এটা নিলাম হচ্ছে কি বলতো বা সিম্পল হারমোনিক মোশনের সূত্র। এই যে এটা যেটা নিলাম এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আর আমরা নিউটন বলবিদ্যায় নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে কি জানি? যদি ভর কনস্ট্যান্ট হয় তাহলে এফ ইকাল টু এম এ লেখা যায়। কারণ দ্বিতীয় সূত্র কিন্তু এটা না, দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিক ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিক হয়। ওখান থেকে আমি তোমাদের দেখাইছিলাম যদি ভর কনস্ট্যান্ট হয় দ্বিতীয় সূত্র থেকে লেখা যায় এফ ইকাল টু এম এ। তাহলে এখন ত্বরণ কত হবে এফ ইকাল টু বলো তো ভাই? এফ ডিভাইডেড বাই কত? এম। এখন প্রশ্ন হচ্ছে এফ মানে আমরা কি পাইছি? যে 1 নম্বর সমীকরণে দেখো মাইনাস কে এক্স, আর নিচে আছে এম, বসায় দিলাম। এখানে একটু লিখলাম এইভাবে, মাইনাস কে ডিভাইডেড বাই এম ইন্টু এক্স, লিখলে তো কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি পাইলাম? অতএব এ ইকাল টু পাইলাম হচ্ছে মাইনাস কে ডিভাইডেড বাই এম ইন্টু এক্স। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা লেখার পরে এরপরে আমরা কি লিখবো? এই যে তোমাদের এটা জানতে হবে, ধরে না ওমেগা ইকাল টু রুট কে বাই এম হয়, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওমেগা স্কোয়ার ইকাল টু তাহলে কি হবে বলো তো? স্কোয়ার করলে এখানে কি হবে? কে বাই এম। ওমেগা স্কোয়ার ইকাল টু হচ্ছে কে বাই এম। তাহলে এখন দেখো তো এখানে কে বাই এম নাই, এই কে বাই এম এর দেখো তো আমি লাল চিহ্ন দিচ্ছি, এই কে বাই এম এর ইকাল টু এতটুকু কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখতে পারি অতএব এ ইকাল টু মাইনাস আগে আছে এই কে বাই এম মানে হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স। এটা একটা সূত্র ভাই ত্বরণের, সিম্পল হারমোনিক মোশনের, সিম্পল হারমোনিক মোশন সরল সন্ধিত গতির ত্বরণের সূত্র পাইলাম, ঠিক আছে? এই ত্বরণে কি হবে বলো তো ভাই? সাম্য অবস্থায় কত হবে ত্বরণ বলো? সাম্য অবস্থায় এদিকে লিখলাম সাম্য বিন্দুতে বা সাম্য অবস্থায়, তাই সাম্য অবস্থায় সরণ কত হয়? এক্স ইকাল টু 0। তাহলে এক্স এর মানে এখানে 0 বসালে কত হবে? ত্বরণ কি হবে? 0। এই কে অন করে রাখছো ভাই? তাহলে সাম্য অবস্থায় বললাম না, এই সাম্য অবস্থায় কত হয়? এখান থেকে কিন্তু এই যে সাম্য অবস্থায় থেকে এখানে কিন্তু সাম্য বিন্দু, এখান থেকে কিন্তু এক্স এর কাউন্ট করা শুরু হয়। এখানে এক্স এর মান 0, আর এক্সট্রিম পর্যায়ে এক্স এর মান হচ্ছে এটাতে হবে কি বলতো? প্লাসে, আর এক্সট্রিম পর্যায়ে এক্স ইকাল টু হচ্ছে মাইনাসে। বোঝা গেল? এই জন্য সাম্য অবস্থায় দেখো তো, সাম্য অবস্থায় থেকে সরণ গণনা করা শুরু হয়, এক্স এর মান 0 হয়, তাহলে এক্স এর মান 0 বসালে পুরাটা এর মান 0 হবে, ত্বরণ 0। এখন প্রশ্ন হচ্ছে সাম্য অবস্থায় এখন চরম বিন্দুতে কত হয় সেটা দেখব। যখন এ
যখন এর মান চরম বিন্দুতে x ইকাল টু প্লাস এ অথবা x ইকাল টু মাইনাস এ। ঠিক আছে, এটা কিন্তু মান প্লাস দিক ভাই, মান শুধু এই হয় x মাইনাস এ। ক্লিয়ার? তখন কি হবে দেখো তো ভাই, তখন ত্বরণ কত হবে? তখন ত্বরণের সূত্র কি জানি বলো তো, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তখন দেখো তো ভাই, এক্স এর মান যত বেশি হবে ত্বরণ তত সর্বোচ্চ হবে। তখন এখানে লিখতে পারি, দেখো এক্স এর জায়গায় কি বসাবো, এই এক্স এর জায়গায় এ বসাবো, এ, এটা তো মান প্লাস দিক, শুধু যদি মান নিতাম তাহলে কি হতো, মান নিলে সবই পজিটিভ হতো। এটাও পজিটিভ, এক্স ইকাল টু মাইনাসে আর এক্স ইকাল টু প্লাসে সবই হচ্ছে পজিটিভ হতো। এটাও যদি মান নিলে এটা কি হবে, পজিটিভ। তাহলে এক্স এর জায়গায় কি বসাবো বলো তো ভাই, সেটাই হবে এম এক্স, মানে ত্বরণ, সর্বোচ্চ ত্বরণ হবে এটা, ওমেগা স্কোয়ার এ, এটাই হচ্ছে সর্বোচ্চ ত্বরণ, ম্যাক্সিমাম সর্বোচ্চ ত্বরণ, আর এটা হচ্ছে সর্বনিম্ন ত্বরণ। তাহলে সাম্য বিন্দুতে ত্বরণ সর্বনিম্ন, আর কি বলো তো ভাই, চরম বিন্দুতে ত্বরণ সর্বোচ্চ, চরম বিন্দু বা এক্সট্রিম পজিশন, চরম বিন্দুতে ত্বরণ কি বলো তো ভাই, সর্বোচ্চ। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাই আপনি তো সবই বুঝালেন, এই সাম্য বিন্দু আপনি বুঝালেন হচ্ছে কি, এই যে এটা বুঝালাম আমি তোমাদের, জি এই জায়গায় ত্বরণ হচ্ছে সর্বনিম্ন, এই জায়গায় হচ্ছে ত্বরণ মনে করো সর্বোচ্চ। এখন প্রশ্ন হচ্ছে আমি এটাও নিব না এটাও নিব না, আমি নিব এই মাঝামাঝি, তাহলে ত্বরণ কত হবে? বুঝা গেছে? এটার তো ত্বরণ একটা থাকবে, বা এই জায়গায় ত্বরণ কত হবে, বা এই জায়গায়। আমি খালি 3 জায়গার দেখাইছি, কিন্তু এই মাস পয়েন্ট মানে সাম্য বিন্দু দেখাইছি, আর এই যে চরম বিন্দু দেখাইছি, এখানে ত্বরণ সর্বনিম্ন আর এখানে ত্বরণ সর্বোচ্চ। কিন্তু তাহলে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এই মাঝ বরাবর এগুলাতে কি হবে? ভাই এগুলাতে যা হবে ক্যালকুলাস করে তোমাদের সামনে দিনে দেখাবো যে সব জায়গার জন্য কি হয়। আজ শুধু এতটুকুই, অনেক পড়ালাম, বুঝতে পারছো? আস্তে আস্তে পড়াতে হবে। তাহলে আজকে সূত্র লেখা দিই, আজকে কি পড়ালাম দেখো, লেখো লাস্ট, তাহলে সূত্রগুলো লিখে দিই যেগুলো যেগুলো পড়ালাম। তাহলে 1 নম্বর কি দেখাইছি বলো, বল ইকাল টু আজ যেটা পড়ালাম মাইনাস কে এক্স, লেখে নাও এটা। 2 নম্বর আমরা কি পাইলাম, 2 নম্বর ত্বরণ ইকাল টু কি পাইলাম, এফ বাই এম। তখন এফ এর মান কি বসালাম, মাইনাস কে এক্স। এটা দেওয়া অনেক সময় অঙ্ক করা লাগে শুধু। এরপরে কি পেলাম, 3 নম্বর আমরা যেটা পাইলাম, ত্বরণের মান পাইলাম মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এরপরে কি পেলাম, 4 নম্বর, ঠিক আছে, ত্বরণের মান আমরা 0 দেখলাম, কোথায় বলো তো ভাই, মিন পজিশনে, মানে কি পজিশনে বলো তো, সাম্য বিন্দুতে, সাম্য বিন্দু মানে এক্স এর মান যেখানে 0 হয়, এটা পাইলাম। এরপরে 5 নম্বর কি পাইছি, 5 নম্বর আমরা দেখলাম হচ্ছে এম এক্স, মানে ত্বরণের সর্বোচ্চ মান কত, ত্বরণের সর্বোচ্চ মান হচ্ছে ওমেগা এ। ঠিক আছে, এটা কোথায় আমরা পাই, চরম বিন্দুতে। চরম বিন্দু মানে কি, এই চরম বিন্দু মানে এক্স এর মান হবে প্লাস মাইনাস এ, মানে প্লাসের দিকে গেলে কি বলতো ভাই প্লাস, আর এই অপোজিট দিকে গেলে মাইনাস হবে। এক্স এর মান কিন্তু হবে শুধু এ, মানে প্লাস মাইনাসটা আসতেছে দিকের জন্য। হ্যাঁ, 6 নম্বর আমরা পাই হচ্ছে কি বলতো ভাই, বেগ ইকাল টু 0 দেখলাম, কোথায় বেগ 0 দেখলাম, বেগ 0 দেখলাম হচ্ছে চরম বিন্দুতেই। চরম বিন্দু মানে কি, এক্স এর মান কত, এক্স এর মান হবে হচ্ছে যেখানে প্লাস মাইনাসে, সেখানে বেগ 0 দেখলাম। 7 নম্বর কি দেখলাম, 7 নম্বর ভি ম্যাক্সিমাম কোথায় হবে, ম্যাক্সিমাম সর্বোচ্চ মান কোথায় হবে বেগের, মাঝ বিন্দুতে বা মিন পজিশন বা সাম্য বিন্দুতে। এগুলা সব এমসিকিউ ভাই, এগুলার মধ্যে কোনটা বোঝনি বলো, 7 নম্বর গেল। ঠিক আছে, 8 নম্বর এটা সামনের দিনে করাবো ভাই। ঠিক আছে, লেখো ভি ইকাল টু প্লাস মাইনাস ওমেগা, আগেই লেখা দিলাম, আজ সামনের দিনে করাবো এটা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর 9 নম্বর এটা কি বলেই করালাম, ভি ম্যাক্স, ভি ম্যাক্স ইকাল টু হচ্ছে প্লাস মাইনাস ওমেগা এ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই লাস্টের যে দুটা লেখা দিলাম এটা তো করারনি, আমি করাবো ভাই, লিখে রাখো, সামনের দিনে করাবো। হ্যাঁ, কিভাবে আসে তোমাদের দেখাবো, একটাও না দেখায় পার করবো না। তাহলে আজ এখানে পর্যন্তই থাকলো, কারো কোনো সমস্যা?